আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হুসাইন আশিক। স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের একমাত্র এমন একটি জায়গা যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা যাচ্ছি কুয়াকাটায় একটি দারুণ ডে ট্যুরে। চলুন কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করি এবং একটি ডে ট্যুরের গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। একদিনের জন্য আসলে কিভাবে আসবেন, কোথায় ঘুরবেন এবং কি কি অ্যাক্টিভিটিস করবেন তার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি মাছ? এটা আইসেলা টুনা ভাই অরিজিনাল। আর যেটা মাস্টার কাকার দোকান থেকে কাঁকড়া নিয়েছি। শুটকি পড়লে আমরা লেবুর চর শুটকি পড়লে এবং তিন নদীর মোহনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। রেডি, 1 2 3। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে পটুয়াখালীর গলাচিপা থেকে। মাত্র 2.5 ঘন্টায় কুয়াকাটা পৌঁছালাম আমরা। যারা ঢাকা থেকে আসবেন লঞ্চে করে সরাসরি কুয়াকাটা আসতে পারবেন সদরঘাট থেকে, এবং যারা বাসে করে আসবেন ঢাকার যে কোনো বাস স্ট্যান্ড থেকে কুয়াকাটার টিকিট কাটতে পারবেন। ভাড়া নন এসি 700 থেকে 800 টাকার মতো পড়বে এবং সময় লাগবে 6 ঘন্টার মতো। জেনে রাখা ভালো, ঢাকা থেকে আসা সব বাস তুলাতুলি বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়, তারপর ওখান থেকে ভ্যান বা অটোতে করে চৌরাস্তা যেতে হয়। শুধুমাত্র গ্রিন লাইন বাস কুয়াকাটা চৌরাস্তা পর্যন্ত যায়। ফাইনালি চলে আসলাম কুয়াকাটা। এটা হলো তুলাতুলি বাস স্ট্যান্ড। তুলাতুলি বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি 10 টাকা অটো বা ভ্যান গাড়ি ভাড়া করে চলে আসবেন চৌরাস্তা। এখানে অনেকগুলো খাবারের হোটেল আছে। আমরা এই ডিম খিচুড়ি নিয়েছিলাম সকালের নাস্তা হিসেবে, যার মূল্য ছিল 70 টাকা। কুয়াকাটায় আসলে আপনারা বিভিন্ন ধরনের হোটেল পেয়ে যাবেন। হোটেল বুক করে ফ্রেশ হয়ে নাস্তা করতে পারেন বা নাস্তা করে হোটেল বুক করতে পারেন। চৌরাস্তার আশেপাশে অনেক হোটেল পেয়ে যাবেন। এগুলার ভাড়া সাধারণত 1 থেকে 4,000 টাকার মধ্যেই হয়ে থাকে। দামাদামিতে পটু হলে আরও কম দামে ভালো রুম নিতে পারবেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কুয়াকাটায় এসে হোটেল না নিয়ে কিভাবে একদিনের ট্যুর দিয়ে আবার ঢাকা ব্যাক করবেন। কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতাচাপড়া ইউনিয়নের প্রায় 18 কিলোমিটার জুড়ে রয়েছে। কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের এমন একটি সমুদ্র সৈকত যেখান থেকে একই সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। আর এই বৈশিষ্ট্যের জন্যই কুয়াকাটাকে করেছে অন্য সমুদ্র সৈকত থেকে আলাদা। সাগরের কিনারা এরকম নৌকা শত শত রয়েছে, তারা এগুলো দিয়ে মাছ ধরতে যায় সাগরের মধ্যখানে। আমার পিছনে রয়েছে ঝাউবন, এটা কুয়াকাটা জাতীয় উদ্যান নামে পরিচিত। আমরা আসছি 0 পয়েন্ট থেকে। আমাদের পিছনে হলো 0 পয়েন্ট। 0 পয়েন্ট থেকে এখানে আসতে প্রায় 5 থেকে 10 মিনিট হেঁটে আসলে আপনারা আসতে পারবেন, চাইলে বাইক দিয়েও আসতে পারবেন। পানি দিয়ে কাঁকড়া বের হয় কিনা। বিচের সামনে আপনারা এরকম অনেক ঘোড়া পেয়ে যাবেন রাইড করার জন্য। 50 থেকে 100 টাকার বিনিময়ে আপনারা কিছুক্ষণ এই ঘোড়ার পিঠে চড়তে পারবেন। অবশ্যই ভালো করে দামাদামি করে নেবেন এবং আপনার গন্তব্য কতটুকু যাবেন সেগুলো ভালো করে যাচাই করে নেবেন। তারা কিন্তু অনেক ফ্রড।
রোল ক্যামেরা অ্যাকশন হ্যাঁ পিছন দেন পাছায় 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 রানে রানে সাগর কন্যা কুয়াকাটায় আসছে, আর যদি গোসল না করি তাহলে কি হয় বলুন? রেডি 1 2 3। সাগর কন্যা কুয়াকাটায় স্বাগতম। আমরা এই সি বেডটি নিয়েছিলাম 1 ঘন্টার জন্য 50 টাকা দিয়ে। আমরা সমুদ্রে গোসল করে তারপর এখানে এসে ফ্রেশ হয়েছিলাম, জামা চেঞ্জ করে নিয়েছিলাম। সমুদ্রে নোনা পানিতে গোসল শেষ করে দুপুরে খাবার সেরে নিলাম। এরপর চলে গেলাম কুয়াকাটার বিখ্যাত কুয়া, রাখাইনদের 200 বছরের পুরনো নৌকা ও বৌদ্ধ মন্দির দেখার জন্য। ডান দিকে রাস্তায় এসে মাত্র 1 মিনিট হাঁটার পরেই পাবেন রাখাইনদের সেই 200 বছরের পুরনো নৌকাটি। এটি হচ্ছে রাখাইন সম্প্রদায়ের 200 বছরের পুরনো একটি ঐতিহাসিক নৌকা। কাঠ দিয়ে তৈরি এই নৌকাটি একসময় সমুদ্রপথে পণ্য পরিবহন এবং মাছ ধরার কাজে ব্যবহৃত হতো। নৌকার গায়ে এখন স্পষ্টভাবে দেখা যায় সময়ের ছাপ, কাঠের জোড়ার কারুকাজ, পেরেকের দাগ আর রাখাইন সংস্কৃতির ছোঁয়া। এই নৌকাটি শুধু একটি নৌকাযান নয়, বরং রাখাইন সম্প্রদায়ের জীবনযাত্রা, ঐতিহাসিক আর টিকে থাকার গল্প বহন করে চলেছে শতাব্দী পেরিয়ে আজও। রাখাইনদের নৌকার হাতের বাম দিকের এই নিচু রাস্তাটি দিয়ে যেতে হবে বৌদ্ধ মন্দিরের দিকে। এই কুয়াকাটা মহিলা রাখাইন মার্কেট, এর নিচ দিয়ে সোজা গিয়ে হাতের বাম দিকে বৌদ্ধ মন্দির। এখান থেকে 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করি। বৌদ্ধ মন্দিরে ঢোকার হাতের বাম সাইডে পাবেন সেই কুয়াটি। প্রায় 200 বছর আগে রাখাইনরা এখানে যখন মাছ ধরার জন্য আসতো, বিশাল মাছ এখানে যখন থাকতো মাছ ধরার জন্য, তখন সাগরের আশেপাশে সব ছিল। তখন সমুদ্রের পানি তো লবণাক্ত পানি, মিষ্টি পানি ফেলে তারা এই কুয়াটি স্থাপনা করেছিল। 1784 সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য এই কুয়া খনন করেছিল। কুয়া থেকে শেষ করে আপনারা বৌদ্ধ মন্দির উপরে চলে যাবেন। মন্দিরে যেতে হলে জুতা খুলে রেখে দিতে হবে। আমি এখন যাচ্ছি কুয়াকাটার রাখাইন বৌদ্ধ বিহারে, যা কুয়াকাটার অন্যতম ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। এই বিহারটি 100 বছরের পুরনো এবং রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি। বিহারের ভেতরে রয়েছে একটি বিশাল ধাতব বৌদ্ধ মূর্তি, যেটি বাংলাদেশের প্রাচীনতম বৌদ্ধ মূর্তিগুলোর একটি বলে ধারণা করা হয়। রাখাইন সম্প্রদায়ের মানুষজন এখানে নিয়মিত প্রার্থনা করেন, ধর্মীয় অনুষ্ঠান পালন করেন এবং বৌদ্ধ ধর্মের নানা চর্চা করে থাকেন। এই ধাতব ঘণ্টাটি তারা ঝুলিয়ে রেখেছে প্রার্থনার সময় বাজানোর জন্য, শান্তি, শুদ্ধতা আর আত্মসংযমের প্রতীক হিসেবে। মন্দিরের পেছনের জায়গাটাও ছিল আরও সুন্দর, সবুজ গাছপালায় ঘেরা নিরিবিলি পরিবেশ, যেন প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা এক শান্তির কোণ। এই বৌদ্ধ মন্দিরের ভিতরে এই খরগোশগুলো, কিউট খরগোশ। হঠাৎ অন্যরকম একটা মিউজিকের শব্দ শুনে মন্দিরের ভিতরে গেলাম। দেখলাম ছোট বাচ্চারা তাদের সাংস্কৃতিক গানের সাথে নাচতেছিল। কুয়াকাটা ঘুরতে গেলে পুরো ভ্রমণটা 3 ভাগে ভাগ করে দেখা যায়, যাতে প্রতিটা স্পট ভালোভাবে উপভোগ করা যায়। প্রথমটা হলো মূল সৈকতের আশপাশ, যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। দ্বিতীয়ত পশ্চিম পাশের স্পট, এখান থেকে সূর্যোদয় সবচেয়ে ভালো দেখা যায়। এবং তৃতীয় হলো পূর্ব পাশের স্পট, এখান থেকে সূর্যাস্ত সবচেয়ে ভালো দেখা যায়। এখন আমরা ওই দিকেই যাচ্ছি।
আমরা এই অটোটি ভাড়া নিয়েছি পূর্ব পাশের যেই 3-4টি স্পট আছে ওগুলো ঘুরে দেখার জন্য। আপনারা চাইলে বাইক ভাড়া করেও আসতে পারেন। এখানকার ভাড়া 300 থেকে 400 টাকার মতো নিয়ে থাকে তারা। আমরা লেবুর চর শুটকি পড়লে এবং 3 নদীর মোহনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বিচের পাড়ের রাস্তাটা ভালো ছিল না, তাই এদিক দিয়ে ঘুরে আসতেছি। এই যে এক পাশে রাস্তা আর এক পাশে সমুদ্র। ওই যে সূর্য মামা আস্তে আস্তে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। আমরা সন্ধ্যাবেলা দিন কিভাবে ডুবে সেটা পুরোটা দেখে তারপর আসবো 3 নদীর মোহনা থেকে। এখানকার 3-4টি স্পটের মধ্যে প্রথমটি হলো শুটকি পল্লী। শীতের সময় আসলে আপনারা এখানে বিভিন্ন ধরনের বড় ছোট সামুদ্রিক মাছের শুটকি পেয়ে যাবেন, রোদে শুকানো আছে। এটা হলো শুটকি পল্লী। কুয়াকাটা থেকে পশ্চিম দিকে যে 3টে স্পট আছে বা কয়েকটা স্পট আছে, শুটকি পল্লী, লেবুর বন, তারপর 3 নদীর মোহনা। এই সামনে পেয়ে যাবেন আপনার কাঁকড়া, কোরাল, স্যালমন। কি মাছ আছে তোমাদের এখানে? এই যে দেখেন ভাই, এটা কি মাছ? এটা আইশালা টোনা ভাই, অরিজিনাল টোনা। এই বড় এটা স্যালমন ফিশ। স্যালমন। এই কাঁকড়া নেই? হ্যাঁ, কাঁকড়া দেখি। জ্যান্তটাও আছে আর গভীর সামুদ্রিক কাঁকড়াটাও আছে। আবে কাঁকড়ার ডানা। এটার ভিতরে কি আছে? এটার ভিতরে ভাইয়া গভীর সামুদ্রিক কাঁকড়া। গভীর সামুদ্রিক কাঁকড়া, অক্টোপাস। গভীর সামুদ্রিক ওগুলা কিভাবে রাখো? কাঁকড়া কত পিস? কাঁকড়া ভাই আপনি চয়েস করেন কোন পিস নেবেন। মানে কি বড় ছোট সাইজ? যেমন ধরো এটা। হ্যাঁ, স্যালমন ফ্রাই করা 80 আছে, টাকা লাটকা আছে, সুর আর মাছ ওই যে এখানে ওটা? বসে। এই বড় সুর মাছ এখানে বসে। এই যে প্রসেসিং হচ্ছে আমাদের কাঁকড়া। আচ্ছা, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। আসবেন ইনশাল্লাহ। এখানে মনোরম পরিবেশ, ঘরোয়া পরিবেশ দেখবার মতোই আছে। আমরা পিছন থেকে কিন্তু মানে ট্রান্সফার করা হয় না, ইনশাল্লাহ সামনাসামনি দেখবেন। আচ্ছা, আপনার যেন কি মাস্টার? আপনার পরিচয়টা দিয়ে দিছে জাকির মাস্টার। জাকির মাস্টার আপনি? আচ্ছা, মানে জাকির মাস্টারের দোকান বললে দেখাই দিবে। খাবার মান আলহামদুলিল্লাহ, যারা খাইছে যাবত সবাই আলহামদুলিল্লাহ ভালো বলছি, সবাই আসবে। আমি নতুন ইনশাআল্লাহ। দোকানদার হইলেও আলহামদুলিল্লাহ যারা খাইগে তারা আসে আর কি। মূল কথা হলো ভাই, আপনার যত চেষ্টা করো ভালো খান, আল্লাহ যদি আপনার মুখে বরকত না দেয় আমি হয়তো পারবো না। সেটাই। আর ব্যবসা হলো হালাল জিনিস। আমি হালাল পন্থা করতে চাই। ওই পচা মাছ ঘুরাইয়া পচা জিনিস সামনে দিয়ে দেখাই আর একটা নিয়ে খাওয়াইলাম, এটা আমার দ্বারা আল্লাহ জানা, সেইটা জানা আর কখনো আল্লাহ করছে কিনা। ঠিক আছে আঙ্কেল, দোয়া করি আমরা। আমরা 2টা কাঁকড়া নেই, দাম পড়েছিল 120 টাকা। নিজের চোখের সামনে কেটে ধুয়ে ফ্রাই করে তারপর আমাদেরকে দেয়। এটা কি দিতেছেন খালা? হ্যাঁ, মশলা দেওয়া হচ্ছে। এতক্ষণ তেলে ফ্রাই করা হয়েছে, এখন মশলা দিতেছে। হয়ে গেছে আন্টি, থ্যাংক ইউ আপনাকে। এই যে আমাদের কাঁকড়া নিজের চোখের সামনে ভাজলাম এবং নিজে নিয়ে যা সার্ভ করছে। মাস্টার কাকার দোকান থেকে কাঁকড়া নিয়েছি, দেখি কেমন লাগে টেস্ট। লাইফের ফার্স্ট খাচ্ছি, তাও কৌতূহল বশত, মানে কখনো খাইনি, এই জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। শুটকি পল্লী থেকে 5 মিনিটের দূরত্ব লেবুর চর। লেবুর চর নামটি এসেছে লেবু শব্দ থেকে। স্থানীয়দের মতে একসময় এই চরে প্রচুর লেবু গাছ ছিল, আর আশেপাশের লোকজন জায়গাটিকে লেবু গাছের চর বলেই ডাকত।
সময়ের সঙ্গে সঙ্গে স্থানীয় ভাষায় উচ্চারণের পরিবর্তে লেবুর চর থেকে হয়ে যায় লেম্বুর চর। এছাড়াও কেউ কেউ বলেন এখানে কোনো সময় একজন ব্যক্তি লেম্বু নামে বসবাস করতেন। এই চরের মালিকানা ছিল তার, সেখান থেকেও এই নামটি আসতে পারে। লেম্বুর চর থেকে একটু এগোলেই পৌঁছে যায় 3 নদীর মোহনায়। এই হলো 3 নদীর মোহনা, এখান থেকে আমরা সূর্যাস্ত দেখব। ওই যে সূর্যি মামাকে দেখা যাচ্ছে, তিনি অস্ত যাবে একটু পর। আমরা দেখব তিনি কিভাবে অস্ত যায়। এখানে একসাথে মিলেছে 3টি নদী, আগুনমুখা, আন্দারমানিক আর গোলবুনিয়া নদী। দুই পাশ ঘেরা সবুজ মাছ দিয়ে শান্ত পানি আর মাথার উপরে নীল আকাশ। মোহনায় এসে দেখা যায় নদীর বিশাল বিস্তার, যেন জল আর আকাশ একসাথে মিশে গেছে। নদীর ঢেউ আর বাতাসের শব্দ মিলেমিশে এক অপার্থিব পরিবেশ তৈরি করে। এটা এমন একটা জায়গা যেখানে প্রকৃতির বিশালতা আর শান্ত সৌন্দর্য একসাথে অনুভব করা যায়। তিন নদীর মোহনায় সেই শান্তিপূর্ণ যাত্রা শেষ করে রওনা দিলাম কুয়াকাটা 0 পয়েন্টের উদ্দেশ্যে। এখানকার ভিড়, রঙিন দোকানপাট আর লোকজনের চেনা চিত্র এক ভিন্ন আবহাওয়া এনে দিল। 0 পয়েন্টের আশেপাশে রয়েছে নানা রকম দোকান, রাখাইন হস্তশিল্প, সামুদ্রিক শেল দিয়ে তৈরি শোপিস, কাঠের তৈরি হাতের কাজ, এমনকি নারকেলের তৈরি বিভিন্ন পণ্যও পাওয়া যায় এখানে। প্রচুর খাবারের দোকানও আছে এখানে। কিছু সময়ের জন্য আবার ফিরে এলাম সমুদ্রের পাশে। আলতো বাতাস, ঢেউয়ের টুপটাপ শব্দ আর ধীরে ধীরে যাওয়া সূর্যের আলো, সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি। এমন মুহূর্তগুলোতেই বুঝি প্রকৃতির নীরবতাও কত কথা বলে। চুপচাপ বসে দেখেছি, শুধু সমুদ্রের দিকে তাকিয়ে যেন সব ক্লান্তি ভেসে গেল ঢেউয়ের সাথে। 0 পয়েন্ট থেকে 10 টাকা অটো ভাড়া করে চলে আসলাম তুলাতুলি বাস স্ট্যান্ড। এখান থেকে বাসে উঠে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আপনারা চাইলে দুপুরের দিকে এসেও টিকিট কেটে রাখতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো গন্তব্যে।